আসসালামু আলাইকুম। শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের 2024-25 মৌসুম। সবগুলো দল ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছেন, যেখানে জায়ান্ট সবগুলো দলই জয় পেয়েছেন, শুধুমাত্র চেলসি ছাড়া, কারণ চেলসি ম্যান সিটির কাছে হেরে গিয়েছেন। এই মৌসুমে কোন দল আসলে চ্যাম্পিয়ন হতে পারেন? ম্যান সিটি, যারা বিগত 3 বছর ধরে, 4 বছর ধরে, অর্থাৎ 4টি প্রিমিয়ার লিগ টানা তারা চ্যাম্পিয়ন হয়েছেন। এবার কি তারা পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপাটি জিতবেন, নাকি তারা এবার ক্লান্ত হয়ে অন্য কোনো ক্লাব সে সুযোগে শিরোপা জিতবে? সেটি নিয়েই আমাদের ধারাবাহিক ক্লাবগুলো নিয়ে আলোচনায় আজকের পর্বে আলোচনা করব ম্যান সিটি এবং আর্সেনাল, এই দুটি ক্লাবকে নিয়ে। প্রথমে কথা বলি ম্যান সিটিকে নিয়ে, যাদের কোচ পেপ গার্দিওলার আর 12 মাসের চুক্তি বাকি আছে ক্লাবের সাথে। সর্বশেষ 2020 সালে লিভারপুলের কাছে লিগ হারিয়েছিল ম্যান সিটি। এরপর টানা 4টি মৌসুমে একটানা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি, যেখানে লিভারপুল একবার রানার্স আপ হয়েছেন, আর্সেনাল দুবার রানার্স আপ হয়েছেন। তবে তারা 2, 3 এবং 4 এরকম পয়েন্টের ব্যবধানে ম্যান সিটিকে পিছনে ফেলতে পারেন না। বিশেষ করে আমরা দেখি লিগ ডের একেবারে শেষ সপ্তাহগুলো, অর্থাৎ লিগ যখন শেষ হতে আর 3-4 সপ্তাহ কিংবা 5 সপ্তাহ বাকি থাকে, তখন কিন্তু ম্যান সিটি কোনো ম্যাচেই পয়েন্ট হারান না, যার কারণে তারা চ্যাম্পিয়ন হন। এবং এটির একমাত্র ক্রেডিট তাদের বেঞ্চের, অর্থাৎ তাদের বেঞ্চে যথেষ্ট ব্যাকআপ প্লেয়ার পেপ গার্দিওলা রেখেছেন। তাদের স্কোয়াড ডেপথ অনেক শক্তিশালী, যার কারণে ম্যান সিটি শিরোপাগুলো জিতে নেন। এই মৌসুমে যদি কথা বলি, ম্যান সিটির সবচেয়ে প্রয়োজনীয় প্লেয়ার কেভিন ডি ব্রুইন, যার বয়স ইতিমধ্যে 33 বছর। সেই সাথে ম্যান সিটির গোলকিপার পেপ গার্দিওলা আসার পর সর্বপ্রথম যাকে সাইন করিয়েছিলেন এডারসন, তার বর্তমান বয়সও কিন্তু 32 বছর এবং সে কিন্তু এই মৌসুমে ক্লাব ছাড়তে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত পেপ গার্দিওলা তাকে রেখে দিতে সক্ষম হয়েছেন। হুলিয়ান আলভারেস, যে দারুণ খেলেছিলেন গত মৌসুমে ডি ব্রুইনের ইনজুরির সময়, সেও কিন্তু যথেষ্ট প্লেইং টাইম না পাওয়ায় ম্যান সিটি ছেড়ে চলে গিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। অন্যদিকে এরিক হারল্যান্ড, তার একটি দুর্নাম আছে যে বিগ ম্যাচে কিংবা বড় ম্যাচগুলোতে, নকআউট রাউন্ডের ম্যাচগুলোতে সে গোল করতে পারেন না। তাই এই জিনিসগুলো কিন্তু ম্যান সিটিকে ভোগাবে। ম্যান সিটি অস্কার ববকে সাইন করেছেন, তবে অস্কার বব 4 মাসের জন্য ইনজুরিতে চলে গিয়েছেন। অর্থাৎ এতক্ষণ যে কথাগুলো বললাম সবগুলোই কিন্তু ম্যান সিটির নেগেটিভ পয়েন্ট এই মৌসুমে শিরোপা হারানোর জন্য। তবে এখন যদি পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, ম্যান সিটির মিডফিল্ডার রদ্রি, যে তার জীবনের সেরা ছন্দে রয়েছেন, ইউরোতে বেস্ট মিডফিল্ডার হয়েছেন, ব্যালন ডিওর জেতার পথে রয়েছেন এবং ম্যান সিটিকে এই সিজনেও গাইড করবেন রদ্রি। সেই সাথে কাইল ওয়ালকার, এই মুহূর্তে বিশ্বের সেরা রাইট ব্যাকদেরকে নিয়ে যদি আপনি কথা বলেন, সেখানে কাইল ওয়ালকারের নাম সবার উপরে থাকবে, শুধুমাত্র তার গতি এবং তার ট্যাকেলিং স্কিলের জন্য। অর্থাৎ তিনি যেভাবে ডিফেন্সে বল কেড়ে নিতে পারেন, সেরকম হয়তো আর কোনো রাইট ব্যাক বর্তমান ফুটবল বিশ্বে সেটি করতে পারেন না। তাই কাইল ওয়ালকার, রদ্রি, এই প্লেয়ারগুলো ম্যান সিটির সবচেয়ে বড় শক্তি। সেই সাথে কেভিন ডি ব্রুইন তো এই সিজনে আছেনই এবং তিনি কিন্তু তার সেরা ছন্দেই খেলবেন। গত মৌসুমে যখন কেভিন ডি ব্রুইন ইনজুরিতে পড়েছিলেন, তখন ফিল ফোর্ডেন ম্যান সিটির হয়ে 35টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 17টি গোল এবং অ্যাসিস্ট করেছেন এবং ম্যান সিটির প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন। তার মানে বুঝছেন, এখানে ফিল ফোর্ডেনও থাকবেন এই স্কোয়াডের শক্তি বাড়াতে। সেই সাথে গুন্দোয়ান, যে ইতিমধ্যে বার্সা থেকে ম্যান সিটিতে ফিরে যাচ্ছেন, ম্যান সিটিতে 60টি মৌসুম খেলেছেন, যেখানে 150-র অধিক ম্যাচ খেলেছেন তিনি, এবং সেই সাথে ক্লাবের হয়ে প্রায় 40টির মতো গোল অ্যাসিস্ট রয়েছে। দীর্ঘদিন ম্যান সিটির ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন, তাই গুন্দোয়ানের অন্তর্ভুক্তিও কিন্তু ম্যান সিটির শক্তি বাড়াবেন। ব্রাজিলের তরুণ উইঙ্গার স্যাভিনহোকে সাইন করিয়েছেন ম্যান সিটি, এবং আপনি যাই বলেন না কেন এই মৌসুমে স্যাভিনহোর উপর ডিপেন্ড করতে হবে ম্যান সিটিকে। যদিও পেপ গার্দিওলার সিস্টেমে অ্যাডাপ্ট করতে প্লেয়ারগুলোর একটু সময় লাগে, তবে স্যাভিনহো যদি মৌসুমের শুরু থেকে নিজেকে মানিয়ে নিতে পারেন, তবে এই মৌসুমে স্যাভিনহো ম্যান সিটিতে ভালো খেলবেন এবং তার উপর ডিপেন্ড করে ম্যান সিটি গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারবেন। তাই পুরো সিনারিওটা যদি সামনে রাখি, তাহলে মনে হয় ম্যান সিটি এই সিজনেও টপ 3-তে থাকার জন্য ফাইট দিবেন, এবং টপ 3 বললে আসলে ভুল হবে। ম্যান সিটি হয়তো চ্যাম্পিয়ন হবেন, নয়তো রানার্স আপ হবেন, তারা কোনোভাবেই তৃতীয় অবস্থানে যাবেন না। সে কথাটি আমি নিশ্চিত করে বলতে পারি, যেহেতু পেপ গার্দিওলার কন্ট্রাক্টে আর 12 মাস বাকি আছে। তবে তিনি যদি চুক্তি নবায়ন করেন, তবে ম্যান সিটিতে তিনি থেকে যাবেন। তবে বেশিরভাগ ফুটবল বোদ্ধা বলছেন, যেহেতু ইয়র্গেন ক্লপ লিভারপুল ছেড়ে দিয়েছেন, তাই হয়তো এই মৌসুম পরেই ম্যান সিটি ছেড়ে চলে যাবেন পেপ গার্দিওলা। এবার আসি আর্সেনালকে নিয়ে কথায়। আর্সেনালকে নিয়ে যদি কথা বলি, তাদের একটি ঘটনা নিশ্চয় আপনারা সবাই দেখেছেন। যখন প্রি সিজন চলতেছিল, তখন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা পকেট মারদেরকে ভাড়া করে নিয়ে গিয়েছেন রেস্টুরেন্টে তার প্লেয়ারদের থেকে সব জিনিসপত্র চুরি করার জন্য।
তিনি এই কাজটি করেছেন শুধুমাত্র তার কোন প্লেয়ারটি সবসময় সতর্ক থাকেন সেটি দেখার জন্য, এবং এটি তার ট্রেনিংয়েরই একটি অংশ। তিনি এটি করেছেন যে ফুটবলে কিন্তু 1 সেকেন্ডের ব্যবধানে ম্যাচের রেজাল্ট ঘুরতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য যদি মনোযোগ নষ্ট হয় তবে দল গোল খেয়ে বসতে পারে এবং ম্যাচের ফলাফল ঘুরে যেতে পারে। তাই তিনি প্রফেশনাল পকেটমারদেরকে ভাড়া করেছেন শুধুমাত্র তার প্লেয়ারদের সতর্কতা কেমন এবং তারা কেমন সতর্কভাবে নিজেদের রক্ষণভাগ সামলাতে পারবেন সেটি দেখার জন্য। এর চেয়ে বেশি উদ্ভট কাজ তিনি করেছিলেন গত মৌসুমে। ট্রেনিং সেশনে তিনি স্পিকার নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি অ্যানফিল্ডের অ্যাটমসফিয়ার তৈরি করে লিভারপুলের ইউ উইল নেভার ওয়াক অ্যালোন গানটি বাজিয়ে প্লেয়ারদেরকে প্র্যাকটিস করিয়েছিলেন শুধুমাত্র আর্সেনাল যখন লিভারপুলের মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবেন তখন সে প্রেশারটি আর্সেনালের প্লেয়াররা কিভাবে সামলাবেন সেটি দেখার জন্য। তাই বলতে হবে মিকেল আর্টেটা এই দলটিকে দারুণভাবে রিবিল্ড করেছেন, কিন্তু এই দলটি বিগত 2টি মৌসুমই প্রিমিয়ার লিগের রানার্স আপ হয়েছে, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থেকেই শেষ করেছে, যেখানে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইপিএল থেকে একই সপ্তাহে ছিটকে গিয়েছিল আর্সেনাল, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়েছিল এবং ইপিএলে পয়েন্ট ড্রপ করে চ্যাম্পিয়ন হওয়া থেকে দূরে সরে গিয়েছিল। তাই এই দলটির এই মৌসুমে আসলে শিরোপা খুব বেশি দরকার। তাদের যে রিবিল্ড প্রসেস অর্থাৎ বিল্ডিংয়ের যে একটি ফাউন্ডেশন থাকে সেটি হয়ে গিয়েছে, এবার তাদের একটি একটি করে তলা সেখানে দাঁড় করাতে হবে, অর্থাৎ একটি একটি করে শিরোপা নিয়ে আসতে হবে। তাই আর্সেনালের এই মৌসুমে সবচেয়ে বেশি যে কি ফ্যাক্টরি সেটি হলো তাদের কোনো স্ট্রাইকার নেই। ইতিমধ্যে তারা ভিক্টর অসিমহেনকে সাইন করানোর চেষ্টা করছেন। ব্রাজিলের মার্টিনেল্লিকে গত মৌসুমে আর্টেটা স্ট্রাইকার হিসেবে খেলিয়েছিলেন, তিনি সেখানে পরিপূর্ণ আস্থার প্রতিদান দিয়েছেন, তবে সে কিন্তু রেগুলার স্ট্রাইকার না। তাই ভালো কিছু অর্জন করতে হলে আর্সেনালকে একজন পিওর নাম্বার 9 অবশ্যই সাইন করাতে হবে। ইতিমধ্যে ভিক্টর অসিমহেন ডিলটি নিয়ে কাজ করছেন আর্সেনাল। সে সাথে আপনি যদি আর্সেনালের মিডফিল্ডে চোখ দেন সেখানে ডেকলান রাইসরা যথেষ্ট ভালো করছেন, বুকায়ো সাকারা যথেষ্ট ভালো করছেন, তবে স্পেনের ইউরোজয়ী মিডফিল্ডার যে 119 মিনিটে জার্মানির বিপক্ষে গোল করে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিল সে মিকেল মেরিনো ডিলটি নিয়ে কাজ করছেন আর্সেনাল। এবং আর্সেনাল ডিফেন্সে ইটালিয়ান রাইট ব্যাক রিকার্ডো কালাফিওরের অন্তর্ভুক্তি আর্সেনালের ডিফেন্সকে আরও বেশি শক্তিশালী করেছেন, যেখানে ব্রাজিলের গাব্রিয়েলের মতো ডিফেন্ডাররা আছেন যারা যথেষ্ট ভরসা নিয়েই আর্সেনালের ডিফেন্স সামলান। তাই সেখানে ক্যালাফিওরের অন্তর্ভুক্তি আর্সেনালকে যথেষ্ট ভালো একটি পজিশনে নিয়ে যাবে। আজ রাতে স্টোন ভিয়ার বিপক্ষে ইপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্সেনাল। তাই আজকের ম্যাচে আর্সেনালের ফলাফলটির উপর নির্ভর করবে আসলে এই সিজনে আর্সেনাল কেমন করছে। তবে এই দুই দল নিয়ে কথা বললে আমি বলতে পারি এই মৌসুমে আর্সেনাল কিংবা ম্যান সিটি এই দু দলের মধ্যেই যে কোনো একটি দল চ্যাম্পিয়ন হবে। আপনাদের মন্তব্য মতামত কমেন্টে জানতে চাই এবং ইপিএলের এই ক্লাবগুলো নিয়ে ধারাবাহিক আমাদের পর্ব চলতে থাকবে। পরবর্তী পর্বে আমরা লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে আলোচনা করব। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।